শুভ সকাল। আজ রবিবার 22 ফেব্রুয়ারি 2015, বাংলা 10 ফাল্গুন, হিজরি 2রা জমাদিউল আউয়াল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন জয়া ব্রাইডাল মেহেদি আলাপ, এবং আপনাদের সাথে আছি আমি শান্তা। দর্শক, আপনারা জানেন যে আলাপ অনুষ্ঠানে আমাদের সাথে প্রতিদিনই একজন অতিথি থাকেন আড্ডা দেবার জন্য। আমাদের আজকের অতিথির সাথে আমরা আড্ডা শুরু করব, কিন্তু তার আগে এক নজরে দেখে নেব বৈশাখী হাইলাইটস, অর্থাৎ উল্লেখযোগ্য কী কী অনুষ্ঠান থাকছে আজ বৈশাখী। প্রিয় দর্শক, এবারে সময় হয়েছে আমাদের আজকের অতিথির সাথে আড্ডা দেবার। আমাদের সঙ্গে আজ আড্ডা দেওয়ার জন্য অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট গীতিকার ও চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার। আজ আমাদের এই প্রিয় মানুষের জন্মদিন। আপনারাও আজকের এই অতিথিকে আপনাদের জন্মদিনের শুভেচ্ছা এবং সেই সাথে আড্ডায় যোগ দিতে পারেন। আপনারা ফোন করুন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে। আমাদের পাবেন ফেসবুকেও, লগ ইন করুন www.facebook.com/livealap এই ঠিকানায়। শুভ সকাল স্যার। শুভ সকাল। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। কেমন আছেন? আমার ব্যক্তিগত প্রশ্নের উত্তরে যাওয়ার আগে, যে কাল আমাদের আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপিত হয়েছে, অনুভূতিতে, সত্তায়, চেতনায় বাংলা ভাষা, বাংলাদেশ, যাদের অসামান্য অবদানের প্রেক্ষিতে আমাদের এই প্রাপ্তি, সেই ভাষার শহীদদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি। হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আমি ভালো আছি, ভালো থাকতে চাই। স্যার, আজ আপনার ৭১তম জন্মদিন। আজকের এই জন্মদিনে আপনার অনুভূতি কেমন? যে কোনো জন্মদিন কারো কারো জন্য খুবই শুভ, সুন্দর হয়। আমার জন্য হয়তোবা তোমাদের দৃষ্টিতে তাই, কিন্তু আমি খুব শঙ্কিত, কারণ আমি রবীন্দ্রনাথ ঠাকুর নই যে আমি বলতে পারবো যে কেশে আমার পাক ধরেছে বটে, তাহার তরে ভাবনা এত কেন, পাড়ার যত বুড়ো ছেলে আছে সবার আমি এক বয়সী যেন। ৭১ বছর অনেক বছর। আমার ভয়টা এ কারণে যে আমি একটি গান লিখেছিলাম, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে, এই মাটির ঘরটা খাইল ঘুনে প্রতি দমে দমে। অর্থাৎ একটি দিন জীবন থেকে চলে যাওয়া মানে একদিনের আস্তে আস্তে আমার দায়িত্ব থেকে আমি অবসর নিতে যাচ্ছি। তা আমি জানি না আমি কতদিন বাঁচব, কিন্তু আমার অসমাপ্ত কাজ অনেক আছে, অনেক কিছু করতে ইচ্ছে করে দেশের জন্যে, মানুষের জন্যে, যারা আমাকে এমন একটা অবস্থানে নিয়ে এসছে যে তোমরা আমাকে ডেকেছ আমার সাথে আলাপ করার জন্য, সেই অসংখ্য মানুষের প্রতিও আমার শ্রদ্ধা নিবেদন করলাম আমি। হ্যাঁ, ভালো আছি, ভালো থাকতে চাই, আরও ভালো থাকতে চাই এই কারণেই যে প্রত্যেকটি মানুষ বা প্রত্যেকটি লোকের সৃষ্টির পেছনে আল্লাহ তাআলা নিশ্চয়ই একটা চিন্তা থাকে। তো এবং প্রতিটি মানুষকে এক একটা দায়িত্ব দিয়ে উনি পৃথিবীতে পাঠান। আমি জানি না আমি কতটা দায়িত্ব পালন করতে পেরেছি, তবে দায়িত্ব পালন করার ভাবনা আমার সবসময় মনে থাকে। আচ্ছা স্যার, আমরা আরো অনেক কথা তো শুনবো অবশ্যই আপনার কাছ থেকে, কিন্তু সাথে একজন দর্শক আছেন ফোনে, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, শুভ সকাল, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক বলছিলাম। জি, আপনি কথা বলুন, শুনতে পাচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুভ জন্মদিন স্যার, আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা স্যার। ধন্যবাদ স্যার, আপনি আমাদের দেশের অনেক কিংবদন্তি গীতিকার, আপনার জন্য আমাদের অনেক শুভকামনা। আর আপনার মতো কিংবদন্তি গীতিকার এই আরো কয়েক দিনে আসবে কিনা স্যার এটা আমরা জানি না। আপনি দীর্ঘদিন আমাদের মাঝে থাকবেন এই কামনা করি স্যার। হ্যাঁ, দীর্ঘদিন থাকবো এই কামনাটা সত্যি শুভ, কিন্তু দীর্ঘদিন কাজ করে যেতে পারি সেই কামনাটা জানা থাকে। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, সাথেই থাকুন। খুবই চমৎকার একটি কথা বলেছেন স্যার। যেহেতু কাজের প্রসঙ্গে এলোই, আমরা একটু কাজ সম্পর্কে জানতে চাই। আমাদের যিনি দর্শক এখন ফোন করলেন, এবং আমরা সবাই জানি যে গীতিকার হিসেবে আপনি কিংবদন্তি তুল্য এবং সেই সাথে আমাদের দেশের গৌরব। আপনার স্বাধীনতা যুদ্ধে ওতপ্রোতভাবে কন্ট্রিবিউশন রয়েছে আমরা জানি, সেই সম্পর্কে একটু জানবো। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, সেই প্রেরণা, সেই দায়িত্ববোধ এদেশের প্রতিটি মানুষের মনে এসছে, এবং স্বাধীনতার যুদ্ধের একক কৃতিত্ব
আমরা কাউকে না দিলেও একটা সার্বজনীন কৃতিত্ব তো সেখানে দিতেই হবে, কারণ কন্ট্রিবিউশন সব পক্ষ থেকে এসেছিল স্বাধীনতার যুদ্ধে। তো আমাদের কাছে তো অস্ত্র নেই, বোমা নেই, যুদ্ধ করার সেই পরিস্থিতিও নেই। আমাদের কাছে ছিল কলম। সেই কলম দিয়ে স্বাধীনতার যুদ্ধকে সানিয়ে দিতে আমরা চেষ্টা করেছিলাম। যেমন স্বাধীনতার যুদ্ধে স্বাধীন বাংলা বেতারের সিগনেচার টিউন হিসেবে যে গানটা বাজত, জয় বাংলা, বাংলার জয়, হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। সেই সূর্য ওঠার পেছনের কিছুটা অবদান হয়তো আমি রেখেছি, এবং সূর্য উঠেছে, দেশ স্বাধীন হয়েছে, আমরা সবাই ভোগ করছি। আসল কথা, সেটার একক কৃতিত্ব আমরা কাউকে এককভাবে দিতে চাই না। মনে করি এই দেশের মানুষ যারা যুদ্ধে অংশ নিতে পারেননি সরাসরি, তাদের অবদান আছে, অনুপ্রেরণা আছে, শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে, এবং একটা উল্লেখযোগ্য ভূমিকা সব পক্ষ থেকেই পালন করা হয়েছে। তারই সুফল হিসেবে আজকের বাংলাদেশ আমাদের বাংলাদেশ। আচ্ছা, এই যে স্বাধীনতা যুদ্ধে কলম হাতে তুলে নিয়েছিলেন, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে ইন্সপায়ার করার জন্য গান লিখেছেন, সে সময় তো আসলে খুবই বৈরী পরিবেশ ছিল। ওই মুহূর্তে গান লেখার যে অনুপ্রেরণা এবং গানের যে কথাগুলো ছিল, সেই লেখাগুলো লেখার জন্য আসলে কে আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করতো, বা কি ভেবে গান লিখতেন? আসলে ওই রবীন্দ্রনাথের কাছে চলে যেতে হয়, যে সম্মুখে ঠেলেছে আমায় পশ্চাতের আমি। ভাষার যুদ্ধে বয়সের স্বল্পতার কারণে আমি সক্রিয়ভাবে অংশ নিতে পারিনি। সেই দৈন্যতাটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি মনে মনে ভাবছিলাম, এমন কি একটা সুযোগ আমার জীবনে আসবে না যা দিয়ে আমি দেশের জন্য কিছুটা কন্ট্রিবিউট করে যেতে পারি। সেই সুযোগটাই হলো আমাদের স্বাধীনতার যুদ্ধ। সেখানে প্রেরণা আমার শুধু নয়, প্রতিটি মানুষের মনের ভেতর থেকেই সেই প্রেরণাটা এসেছিল। কেউ প্রেরণাটার পেছনে শক্তি জুগিয়েছে, কেউ প্রেরণায় আপ্লুত হয়ে নিজে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। এটা প্রতিটা মানুষেরই একটা দায়িত্ববোধ থেকে আমাদের। আচ্ছা স্যার, একটু থামিয়ে দিতে হচ্ছে, সাথে একজন দর্শক আছেন, ফোনটি আগে নিয়ে আসছি। হ্যালো, শুভ সকাল, কে বলছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে কথা বলুন অতিথির সাথে। আমি মিরপুর থেকে রেজিনা বলছিলাম। আমি স্যারকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। ওনার লেখা গান আমার খুব পছন্দ, আমি সবসময় ওনার গান শুনি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সাথেই থাকুন। স্যার, যে প্রসঙ্গে আমরা ছিলাম, যেহেতু গান নিয়ে কথা হচ্ছে, একটু জানতে চাই যে গানের লেখাটা শুরু হয়েছিল কিভাবে এবং কত বছর বয়স থেকে? আমার আসলে আমি কুমিল্লা জেলা স্কুলের ছাত্র ছিলাম। যখন একেবারেই স্কুলের ছাত্র, তখন সেখানে আমাদের পক্ষে সম্ভব ছিল না যে ছাপানো কোনো পত্রিকা বের করা। আমরা ওয়াল ম্যাগাজিন করতাম সেখানে, অর্থাৎ যার যা লেখা আছে দেয়ালের মধ্যে আমরা কাগজ দিয়ে লিখে সেটি দিতাম, পড়তাম। সেখান থেকে আমার আসলে অনুপ্রেরণাটা শুরু হয়, এই কাজের প্রতি আগ্রহটা বাড়তে থাকে। তো আমি যখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র, তখন আমি সেই কলেজের লিটারেরি সেক্রেটারি ছিলাম। আচ্ছা। তো সেখান থেকে মোটামুটি লেখা শুরু হয়ে গেল। পত্রপত্রিকাতে ছোট ছোট কবিতা, এইসব গল্প বা উপন্যাসের কিছু অংশ বিশেষ ধারাবাহিকতায়, এবং সেখানে লিখতে লিখতে আমার ভেতরে একটা জিনিস জন্ম নিল। সেই জন্মটা হলো যে তখন চিত্রালী, কুরবানি, ওই ধরনের পত্রিকাগুলো বেরোতো এবং সিনেমার সংবাদ থাকতো সেখানে। তো আমি খুব সিনেমা দেখার আগ্রহী একজন দর্শক ছিলাম। তো ওই সিনেমার গল্প হতে পারে সেই উপযোগী ধারাবাহিক নাটক, এই উপন্যাসও লেখা শুরু করতাম, এগুলি দিতাম, ছাপা হতো। তো সেই বিদ্যাটা শেষ হয়ে যাওয়ার পর, পাশ করার পর একটা অবাক বিস্ময়ের কথা, যেন আমি কিন্তু প্রথমে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম। আচ্ছা। ডাক্তার হওয়ার আকাঙ্ক্ষা ছিল, কারণ আমাদের একটা ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি ছিল। আমার বাবার ইচ্ছা ছিল যে আমি একটা বড় ডাক্তার হই। তো যাই হোক, আমি যখন মেডিকেল কলেজের ছাত্র, তখন মেডিকেল কলেজের একটা নাটক হবে, সেখানে নাটকের প্রয়োজনে একটি গান লেখার প্রয়োজন হয়ে পড়েছিল। তো সেখানে সেই গানটি লেখার কথা ছিল আমাদের শ্রদ্ধা আবহানা মোস্তফা কামাল ভাইয়ের।
আচ্ছা। ব্যস্ততার কারণে উনি আসতে পারেননি, সুতরাং নাটক থেকে গানটা বাদ দেওয়ারই প্রশ্ন যখন উঠছিল তখন আমি বিনয়ের সঙ্গে বললাম যে আমি একটু চেষ্টা করে দেখি। আচ্ছা তো পরিচালক সাহেব, আচ্ছা, গানটির কথা কি মনে আছে? হ্যাঁ বুঝেছি, মনের বনে রং লেগেছে, আচ্ছা এটা তখন শ্রদ্ধেয় ফরিদা ইয়াসমিন গানটা করেছিলেন। আচ্ছা স্যার, আরো একটু শুনতে চাই এই গল্পটি, কিন্তু সাথে দর্শক আছেন, ফোনটি নিয়ে নিই আগে। হ্যাঁ। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। জি আপনি কথা বলুন অতিথির সাথে। আমি স্যারের আজকে জন্মদিন, আমি নাকি শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকেও শুভেচ্ছা, অসীম শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। স্যার আবারও শুনতে চাই, আপনি বলছিলেন গানের কথাটি, এবং পরবর্তীতে কি হলো? গানটি আপনি যখন জমা দিলেন, না, গানটি যখন প্রচারিত হলো তখন রেডিওর তথা সময়ে যে অবস্থাটা ছিল যেন একজন ওআরসি হোল্ডার, অর্থাৎ অনুমোদিত হতে হবে। আচ্ছা। আমার নামটা প্রচার হলো না, গানটা প্রচার হলো রেডিওতে। তো সেই থেকে আমার ভেতরে একটা অনুপ্রেরণা কাজ করছিল, এবং সবচাইতে বেশি কাজ করছিল যখন 65 ওয়ার 65 সালে পাকিস্তান ভারতের একটা যুদ্ধ হয়েছিল। তখন আমি ওয়ার্সি হোল্ডার, এবং রেডিওতে আমার তখন প্রচুর জনপ্রিয়তা, মানে প্রায় সব শিল্পীরাই আমার গান করতে চাইতেন, বলতেন। আমি জানি না কথাটা সঠিক কিনা, যে আমার লেখার মধ্যে একটা আলাদা ঢং ছিল, আলাদা একটা উপকরণ ছিল যা ওনাদেরকে আকৃষ্ট করতেন। এক এক দিনে আমাকে 25টা 30টা করে গান লিখতে হতো। আচ্ছা স্যার, আসলে আজ আপনার জন্মদিন এবং আপনার যারা ভক্ত রয়েছেন তারা সবাই ফোন করছেন, কিছু ফোন তো আমাকে হ্যাঁ, নিতেই নিতে, হচ্ছে। অবশ্যই, আবার অবশ্যই, একটি ফোন নিয়ে আসছি। অবশ্যই। হ্যালো, শুভ সকাল। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি এই যে রানা বলছি, গাজী ভাইয়ের সাথে তো কথা। জি কথা বলুন, এই যে রানা রয়েছেন আমাদের হ্যাঁ সাথে। হ্যাঁ, রানা বলো। হ্যাঁ, ভাই শুভ জন্মদিন। শুভ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। খুব ভালো লাগছে আপনাকে। থ্যাংকস। আচ্ছা, থ্যাংক ইউ। সবার ভালো লাগাটাই তো আমার জন্য ভালো লাগা। জি অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন চিত্র পরিচালক এজে রানা। স্যার আমরা আবারও ফিরে যেতে চাই। বলছিলেন যে 65-এ একদিনে 25টি 30টি করে গান আমাকে লিখতে হতো আর কি। তারপরে আমাদের যখন বিটিভি জন্ম নিল তখনও প্রাথমিক অবস্থা থেকে আমাকে কাজ করতে হলো। তখন কোথায় কখন কত কি করেছি আমি জানি না, অনেক গান লিখতে হয়েছে, অনেক গল্প লিখতে হয়েছে। পরবর্তী পর্যায়ে যেটা সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপার, গানের জগতে বিশেষভাবে স্থায়ীভাবে আসার পেছনের অবদানটা হলো তৎকালীন সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী সত্য সাহা। উনি একদিন রেডিওতে আমাকে বললেন যে তুমি একটা কাজ করো, চলচ্চিত্রে কাজ করবে। তো আমি বললাম করতে পারি। তো উনি সুভাষ দত্তের কাছে আমাকে নিয়ে গেলেন। তো বয়সের তুলনায় সুভাষ দত্ত উনি একটু বেশি ভারী ছিলেন। আচ্ছা। তো আমাকে বোধহয় খুব হালকা মনে হয়েছিল ওনার। আমাকে দেখার পরে মুখ কুচকে বললেন যে এই পুচকি ছোড়াটা দিয়ে কি আমার ছবির গান হবে সত্য? তখন সত্য সাহেব বলেছিলেন যে এসে যখন পড়েছে একটু আমরা পরীক্ষা নিরীক্ষা করেই দেখি না কেন। যাই হোক, একটা সিচুয়েশন দিলেন, চলচ্চিত্রের গানে সিচুয়েশন থাকতে হয়, এবং আমি বলবো নিতান্ত সাদামাটা সিচুয়েশন, এবং একজন লেখকের জন্য এটা খুব কঠিন কাজ। কারণ তোমার একটা বিশেষ দায়িত্ব দিলে সেই বিশেষ দায়িত্বটা পালন করা যায়, দায়িত্বহীন দায়িত্ব দিলে তখন তোমার নিজের ভেতর থেকেই সেখানে তৈরি করতে হয়। তো আমি সেখানে নিজে থেকেই তৈরি করলাম। আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। তো সত্য সাহা ভয়ে ভয়ে সুভাষ দত্ত বাবুকে ডাকলেন যে ও তো লিখেছে, একটু দেখবেন কি? তো দেখার পরে সুভাষ দত্ত একটু নাটা ধরনের লোক ছিলেন, আমাকে এসে জড়িয়ে ধরে উপরে তুলতে চেষ্টা করলেন যে আমি তো ভাবতেই পারিনি যে তুমি এই কর্মটা করবে। আমার এক্সপ্রেশন দেখে বোধহয় তুমি একটু দুঃখ পেয়েছিলে, আমি সেটাকে ঝেড়ে মুছে ফেলে দিতে চাই, তুমি কাজ করো, তুমি কাজ করো। সেই থেকে শুরু হলো। স্যার আড্ডা দিতে খুব ভালো লাগছে, আরো অনেক গল্প তো শুনবো অবশ্যই, কিন্তু ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছে আমাদের আজকের অতিথির সাথে, আবারও ফিরবো আড্ডায়, কিন্তু তার আগে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর জয়া ব্রাইডাল মেহেদি আলাপ নিয়ে। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং সেই সাথে আজ আমাদের সাথে যিনি অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট গীতিকার ও চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার। ফিরে যাচ্ছি আবারও আড্ডায় অতিথির সাথে। স্যার ফিরে এলাম বিরতির পর।
আপনার প্রথম গানটি, যে গানটি দিয়ে চলচ্চিত্রে আপনার পদযাত্রা শুরু হয়েছিল, সে সম্পর্কে তো শুনলাম, কিন্তু তারপরে আজকের এই দিনটি পর্যন্ত আপনার গানের সংখ্যা কত? আমি তো বলেছি যে আমার একটা দুর্ভাগ্যের ব্যাপার ছিল যে স্বাধীনতার যুদ্ধে তার আগেই আমার 10-12 হাজার গান লেখা হয়ে গিয়েছিল। তো আমি তো তখন বিয়ে করিনি, কিচ্ছুই করিনি, ব্যাচেলার একটা বাড়িতে থাকতাম। আমার এই গানগুলো আমি ফেলে চলে গিয়েছিলাম। যখন ফিরে এলাম তখন দেখলাম একটা গানও নেই। তখন গান রক্ষণ করার একটি জায়গা ছিল যে রেডিওতে, যে তারা ট্যাপে টুপে রেখত। তো স্বাধীনতা যুদ্ধের পর সেগুলো অগোছাল হয়ে গেল, এলোমেলো হয়ে গেল, এটি সংগ্রহ করা কঠিন। তো যা সম্ভব হয়েছিল যে কিছু কিছু গান সেখান থেকে যে শিল্পীদের খাতায় থাকতো, তো অনেক শিল্পীরাও অ্যাবসেন্ট হয়ে গিয়েছিলেন, কিছু কিছু শিল্পী মরেও গিয়েছিলেন। সম্পূর্ণভাবে আমি সেগুলি সংগ্রহ করতে পারিনি। যদি পারতাম তা আমার মনে হয় এটা একটা বিশাল বিশাল একটা ঘটনা হয়ে যেত। তো যাই হোক, পরবর্তীতে আমি লিখিতে চলছে, এখনো লিখছি। আচ্ছা, আমরা যতদূর জানি যে এ পর্যন্ত 22,000-এর মতো গান আপনার রয়েছে। এই পর্যন্ত রয়েছে বলবো না, কিছু তো হারিয়ে গেছে, তবে সংখ্যা তত্ত্বের দিক থেকে প্রচারিত গানের সংখ্যা তাহলে 22,000 গান হয়তো হবে আমার মনে হয়। আর সবচেয়ে বড় কথা হলো, দেখো আমি ব্যক্তি মানুষ হিসাবে সবসময় কিন্তু আমার অনুপ্রেরণার উৎসকে আমি খুঁজে বেড়াই যে আমার এই লেখার পেছনের যৌক্তিকতাটা কি আছে। এই দেশ, এই মাটি, এই মানুষ। আমরা যখন ছোট্ট ছিলাম, আমার দাদার একটা কঠিন কঠিন আদেশ ছিল আমাদের সবার উপরে, অর্থাৎ আমাদের বাবা চাচাদের উপরে, যে ছুটিতে দেশের বাড়িতে আসতেই হবে। এখন দেশের বাড়িতে আমরা ছোট আকর্ষণটা কোথায়? সেই জন্য আমাদের বাড়ির উঠোনের মধ্যে সেখানে পালা গান, যাত্রা গান, এই সমস্ত গানের আয়োজন দাদা করে দিতেন। আমরা রাত জেগে জেগে সেগুলি শুনতাম। সেখান থেকে আমার মনের মধ্যে যে অনুপ্রেরণাটা এসেছিল যে এত সুন্দর জিনিস এই সারা মাটির উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো আমরা গ্রহণ করছি না কেন? তখন ছোট। এবং আমার দাদা একদিন সকালবেলা আমাকে বলেছিলেন যে কালকে রাত্রে যে কবির গানটা হলো, সেখান থেকে যদি 2 লাইন তুই বলতে পারিস তোকে 5 টাকা দেবে। তখন 5 টাকার নোটটা লাল 5 টাকার নোট ছিল। দাদা ফিনফিনে সাদা পাঞ্জাবি পরতেন। তো এটা লোভে আমি কিছু বললাম। দাদা কি সত্য মিথ্যা আমি জানি না, বললো যে ঠিক আছে, কাছাকাছি গেছিস, 5 টাকা দিলাম। তা আমি জানি না যে 5 টাকা দিয়েই দাদা আমাকে লিখে দিলেন কিনা যে গানই তোকে লিখতে হবে। আমি গানই লিখে যাচ্ছি। তো যেটা আমি বলছি সেটা হলো, যেমন ধরো আমি তোমাকে বলি, আমাদের স্বাধীনতার যুদ্ধের পরে আমরা দেখলাম যে গ্রাম, এত সুন্দর গ্রাম, আমি এখনো মনে করি যে 70-80 হাজার গ্রামই কিন্তু বাংলাদেশ, আমি এখনো মনে করি। ঠিক তাই। এবং কারণ তার পরতে পরতে আমাদের সৌভাগ্যের সমস্ত ইতিহাস লেখা আছে। তো সেই মানুষ যখন আস্তে আস্তে গ্রাম ছেড়ে শহরে আসা শুরু করলো, নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, আর্থিক সংগতি বৃদ্ধি করার জন্য, আমার কাছে কিন্তু খুব খারাপ লাগতে শুরু করলো। সেই সময়টাতেই কি আপনি হ্যাঁ, জনপ্রিয় দেশের গান অনেক লিখেছি। আমি লিখেছিলাম সেখানে একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গায়ে, একটি গান, অত্যন্ত জনপ্রিয় গান। অর্থাৎ আমি গ্রামে যা দেখেছি, আমি যা পেয়েছি, যা উপলব্ধি করেছি, সেই গানটাতে তা আছে। তার পরবর্তী পর্যায়ে আমরা যখন স্বাধীনতার যুদ্ধ করেছি, তখন আমাদের মধ্যে একটা একাত্মতা ছিল, আন্তরিকভাবে ছিল। কিন্তু যুদ্ধ শেষে আমাদের দেশ প্রাপ্তির পরে আবার সেই বিচ্ছিন্নতা, বিভিন্নতা আসা শুরু করলো, আমাকে যন্ত্রণা দিতে শুরু করলো। আমি তখন লিখেছিলাম, একতারা তুই দেশের কথা বল, যে সারা দেশটাকে একটা সুরে গ্রথিত করতে হবে, আমরা একই জায়গাতে থাকতে চাই, একই উপলব্ধিতে থাকতে চাই, আমি লিখেছিলাম। তারপরে ধরো আমি আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য ফ্লোরিডাতে, আমেরিকাতে দাওয়াত দেওয়া হলো, আমি গেলাম সেখানে। তো তখনও মানে সব লোক আসলে উপলব্ধি করতে পারে নাই যে বাংলাদেশটা কি। অনেকে যারা দেশ থেকে বিচ্ছিন্ন বা বাইরের যারা এসেছিল, তা আমি একসময় ঠাট্টা করে বলেছিলাম, বাংলাদেশ ইজ জাস্ট সাউথ অফ সাউথ আমেরিকা। মানে এটা কয় না, এটাকে ডিসক্রাইব করেন। তখন আমি বলেছিলাম যে যদি আমাকে জানতে স্বাদ হয়, বাংলার মুখ তুমি দেখে নিও। যদি আমাকে বুঝতে মন চায়, এ মাটির শ্যামলিমায় এসো প্রিয়। এখানে বৃষ্টি ঝরে রিমঝিম শ্রাবণের সেতারে, কুমারী নদীর বুক জেগে ওঠে প্রণয়ের জোয়ারে। যদি কখনো জানতে স্বাদ হয় আমার মনের চঞ্চলতা,
তবে বর্ষার কোনো নদী দেখিনি। বাহ, হিসাবটা অসাধারণ। হলো আমি বাংলাদেশ থেকে আমি কখনো কোথাও ছুটি নিতে চাই না, একমাত্র মৃত্যু যদি আমাকে ছুটি দেয় সেটা অন্য কথা। স্যার আসলে আপনার এত গল্প রয়েছে, এগুলো তো একদিনে শুনে শেষ করা সম্ভব নয়। আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আমরা জানি যে বিবিসির একটি জরিপে সর্বকালের সেরা যে 20টি গান নির্বাচিত হয়েছিল তার মধ্যে থেকে সর্বাধিক 3টি গান আপনার। এই এত বড় একটি অ্যাচিভমেন্ট পাওয়ার পরে আপনার অনুভূতি কেমন ছিল? অনুভূতি তো যে কোনো প্রাপ্তির পরে খুব সুন্দর হয়। তো এই প্রসঙ্গে আমি রবীন্দ্রনাথের একটা কথা বলবো যে উনি নোবেল পুরস্কার পাওয়ার পর কিছুটা গম্ভীর হয়ে পড়েছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন যে যারা আমাকে বলতো আমি ভালো বাংলাই জানি না, তারাই এখন সোনার দোয়াত কলম আমাকে উপহার দিচ্ছে। এখন প্রাপ্তিটা বড় না আমার লেখাটা বড়, এই নিয়ে আমি খুব সন্দিহান। তো আমরা যা করেছি, আমি সে কথাই বলবো, আমরা যা করছি দেশের জন্য করছি, দেশের মানুষের জন্য করছি, এবং তাদের ভালো লাগার সাথে আমরা সম্পৃক্ত হয়ে আমাদের অস্তিত্বকে আমরা টিকিয়ে রাখতে চাই। তো সেইটুকু যদি জনগণ তাদের দায়িত্ববোধ থেকে গ্রহণ করে যদি মনে করেন যেন আমরা দেশের কাজই করে যাচ্ছি, আমি খুব খুশি হব, খুবই খুশি হব এবং খুশি থাকতেও চাই এ কারণে। আর অনুভূতির দিক দিয়ে যদি প্রশ্ন করো যে বিবিসির জরিপে, সেখানে পরিষ্কার একটা কথা দেখো প্রচ্ছন্ন, যে মানুষ আধুনিক হয় পোশাকে, মানুষ কিন্তু মনের দিক থেকে আধুনিক হয় না। তুমি নস্টালজিয়াতে ভুগবেই, যেই পরিবেশেই থাকো মায়ের কথা মনে হবে, বোনের কথা মনে হবে, পারিবারিক পরিবেশের কথা মনে হবে, দেশের কথা মনে হবে, দেশের মাটির কথা মনে হবে। সেই টিনের চালে কুমড়োর ফুল, ছোট মাছের চচ্চড়ি, সেই বেগুন ভর্তা, এগুলি কিন্তু তোমার মনে আসবে তুমি যতই পোলাও কর্মা জর্দা ফিরনি নিয়ে ব্যস্ত থাকো। অর্থাৎ মানুষ নস্টালজিয়াতে ভুগতে থাকে। তো আমার বক্তব্যটা হলো, সেটা হলো আমরা যদি সেইভাবে আধুনিক হতে চাই, অসুবিধা, আমাদের আধুনিক হতে হবে আমাদের সত্তাটাকে সামনে রেখে, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং বিবিসির জরিপে যে 3টি গান শ্রেষ্ঠ হলো পৃথিবীতে 1000 বছরের ইতিহাসে, এই শ্রেষ্ঠ গানগুলোর যোগফল কিন্তু দেশাত্মবোধ। অবশ্যই স্যার, আমরা আসলে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আবারও কোনো আড্ডায় অবশ্যই আপনার সাথে আড্ডা হবে, অনেক গল্প শুনবো আপনার। আপনাকে জন্মদিনের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা, এবং সেই সাথে শেষ একটি কথা বলতে চাই, আপনি আমাদের দেশের জন্য গৌরব এবং আমাদের অনুপ্রেরণা। তোমার এই কথাটা আমি মেনে নিলাম। তবে অনুপ্রেরণার কথা হচ্ছে, ছোট্ট একটি কথা বলে আমাকে বিদায় নিতে হবে, যে আমার স্ত্রী, উনি ব্যক্তিগতভাবে একজন তোমাদের মতো সুন্দর উপস্থাপিকা ছিলেন, নিউজকাস্টার ছিলেন, আর সবচাইতে বেশি স্পোর্টস গার্ল ছিলেন, চ্যাম্পিয়ন স্পোর্টস গার্ল ছিলেন। আমার বিয়ের আগে আমার খুব মনে হতো যে তাকে বিয়ে করাটা ঠিক হবে কি না, কারণ সে রানার্স আইটেমে চ্যাম্পিয়ন হতেন, যে কোনোদিন ঝগড়া হলে যদি সে দৌড়িয়ে পালিয়ে যায় আমি তাকে ধরতে পারবো না। কিন্তু ঝগড়া হয়নি, আমার সাথে আছে। আমার সন্তানরা প্রতি মুহূর্তে আমাকে ইন্সপায়ারেশন দিচ্ছে, এবং সৌভাগ্য আমার ছেলের যে বউ এসছে, সেও কিন্তু প্রতি মুহূর্তে আমাকে ইন্সপিরেশন দিচ্ছে আমার লেখাটা কোথায় কি আছে না আছে। এবং আমাদের এই দেশের মানুষ, তোমরা সবার অনুপ্রেরণা নিয়েই কিন্তু আমি আজকের কাজে, সুতরাং আমার কৃতজ্ঞতা বোধ সবার প্রতি থাকবে, দেশের প্রতি থাকবে। দেশকে ভালোবাসো। রাজনৈতিক ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সুস্থতা আসুক, সৌন্দর্য আসুক, এবং গণতান্ত্রিক ভিত্তিতে যেন আমাদের এই দেশটা পরিচালিত হয়, সবাই যেন সুখে থাকতে পারে, ভালো থাকতে পারে, সেই প্রত্যাশাই। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখা হবে আবারও আগামীকাল। ভালো থাকবেন। এর মধ্যে